ಬೆಳಗಿನ ಅಸೌಕರ್ಯಾనికి చింతిస్తున్నాము. রামেশ্বরম নামটা মুখে এলেই চোখের সামনে ভেসে ওঠে ভারতবর্ষ এবং শ্রীলঙ্কার মাঝে ছোট্ট এই আইল্যান্ডের ছবি। মনে পড়ে যায় সেই রামায়ণে কথিত সমুদ্র সেতুর কথা, যে পথে শ্রীরামচন্দ্র সীতাকে উদ্ধার করতে লঙ্কার দিকে অগ্রসর হয়েছিলেন। তারপর রাবণ বধ করে সীতাকে উদ্ধার করে এই রামেশ্বরমে প্রতিষ্ঠা করেছিলেন ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম রামানাথ স্বামীর মন্দির। আদি শঙ্করাচার্যের মতে সনাতন ধর্মের চার ধামের মধ্যে একটি এই রামেশ্বরম। আধ্যাত্মিক দিক থেকে তো বটেই, প্রাকৃতিক দিক থেকেও এই রামেশ্বরম দক্ষিণ ভারতের সেরা পর্যটনস্থল। বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের মিলনক্ষেত্র, যার ভৌগোলিক অবস্থান। বিখ্যাত বৈজ্ঞানিক এবং ভারতবর্ষের প্রাক্তন প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম স্যারের জন্মভূমি এই রামেশ্বরম, যার ভিডিও বছরখানেক আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই প্ল্যাটফর্মে। তাহলে আজ হঠাৎ রামেশ্বরম যাওয়ার প্রয়োজনীয়তা, কারণ দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর গত 6 এপ্রিল 2025 রামেশ্বরমের নতুন রেল সেতুর ওপর দিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হয়। সেই অভিজ্ঞতার কালিতে ডায়েরির পাতাতে নতুন গল্প লিখে রাখতেই আজ গন্তব্য হায়দ্রাবাদ থেকে চেন্নাই হয়ে রামেশ্বরম। আগের পর্বে সূত্র ধরে হাওড়া থেকে ফালাকনুমা এক্সপ্রেসে 26 ঘন্টা ট্রেন জার্নি সম্পূর্ণ করে এসে পৌঁছালাম সেকেন্দ্রাবাদ। পরিকল্পনা ছিল সেকেন্দ্রাবাদ থেকে হায়দ্রাবাদ এয়ারপোর্ট পৌঁছে সেখান থেকে ফ্লাইট ধরে চলে যাব চেন্নাই। তারপর চেন্নাই থেকে রাতে ট্রেন ধরে সোজা রামেশ্বরম। আর এই সেকেন্দ্রাবাদ থেকে মানে হায়দ্রাবাদ থেকে চেন্নাইয়ের ফ্লাইট ভাড়া হচ্ছে 3,500 থেকে 4,000 মধ্যে থাকে ম্যাক্সিমাম। আমি দুদিন আগেও দেখেছিলাম 3,500, হঠাৎ দেখলাম ফ্লাইট ভাড়া হয়ে গিয়েছে 8,000, কখনো 12,000। অত টাকা দিয়ে ফ্লাইট ভাড়া দিয়ে আমার তো যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। এখান থেকে চেন্নাই যাওয়ার ট্রেনও আছে মানে সেকেন্দ্রাবাদ থেকে, কিন্তু সেই ট্রেনগুলো যখন গিয়ে পৌঁছাবে মানে এক রাত জার্নি করে পরের দিন সকালে গিয়ে যখন চেন্নাই পৌঁছাবে, তখন চেন্নাই থেকে রামেশ্বরম যাওয়ার ট্রেন আমি আর পাবো না। তো অনেক ভাবনা চিন্তা করে লাস্টে এরকমই কিছু একটা প্ল্যান বার করলাম যে এখন বেলা 3টের সময় এই সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে ট্রেন ধরে যাব হচ্ছে বিজয়ওয়াড়া। বিজয়ওয়াড়া থেকে হাওড়া চেন্নাই মেল ধরে যাব হচ্ছে চেন্নাই সেন্ট্রাল। চেন্নাই সেন্ট্রালে আগামীকাল হয়তো ভোর 4টের মধ্যে পৌঁছে যাবো এবং চেন্নাই সেন্ট্রাল থেকে তেজাস এক্সপ্রেস ধরে যাব হচ্ছে মাদুরাই। মাদুরাই থেকে লোকাল ট্রেন ধরে যাব হচ্ছে রামেশ্বরম। মানে হিসাব অনুযায়ী আমি কিন্তু রামেশ্বরমে আগামীকালই পৌঁছাচ্ছি। হ্যাঁ, ফ্লাইটে আর ট্রেনে করে গেলে হয়তো সকালের দিকে পৌঁছাতাম, এখন পৌঁছাবো বিকালের দিকে। বাট রামেশ্বরম আমি পৌঁছাবো কিন্তু 24 ঘন্টার মধ্যেই, তাও আবার হায়দ্রাবাদ থেকে। অতএব বেলা 3টের বন্দে ভারত এক্সপ্রেস ধরে সেকেন্দ্রাবাদ থেকে রওনা দিলাম বিজয়ওয়াড়ার পথে। তার আগের ঘন্টা 5 সময় কাটিয়েছিলাম এই সেকেন্দ্রাবাদ স্টেশনের ওয়েটিং রুমে, যে অভিজ্ঞতা অত্যন্ত দুঃখজনক। সেকেন্দ্রাবাদের মতো স্টেশন যেখানে একটাই এরকম এসি ওয়েটিং হল, যেখানে মানুষ বহুর মতো আর কি গুতুগুতি করে বসে আছে। এখানে না আছে এক্সিকিউটিভ লাউঞ্জ, না আছে কোনো কিছু, আর না আছে রিটায়ারিং রুম। এখানেই জামা কাপড় ছাড়া, এখানেই মেল ফিমেল টয়লেট, নামে এসি চলছে না, দরদর করে ঘামছে। সেকেন্দ্রাবাদ জংশন থেকে বিজয়ওয়াড়া জংশন রেলপথে 349 কিলোমিটার, যেটা কভার করতে বন্দে ভারত এক্সপ্রেস সময় নেয় প্রায় ঘন্টা 4। সময় সন্ধ্যে 7:06। ট্রেন আমাকে পৌঁছে দিল হচ্ছে বিজয়ওয়াড়া জংশনে। বিজয়ওয়াড়া জংশন বিরাট বড় স্টেশন। সাউথ ইস্টার্ন রেলের যেমন কানেক্টিভিটি, তেমনি দিল্লির সাথেও কানেক্টিভিটি। ভারতবর্ষের 4টে ব্যস্ত স্টেশনের মধ্যে এটা একটা। তো আমাকে যেতে হবে হচ্ছে 10 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 10 নম্বর প্ল্যাটফর্মেই দেখলাম যে পেড এসি ওয়েটিং রুম রয়েছে। এই হচ্ছে 10 নম্বর প্ল্যাটফর্ম। ওই যে প্রিপেড এসি ওয়েটিং হল, জেন্টস লেডিস সেপারেট টয়লেট রয়েছে, বসার জন্য সোফা রয়েছে, এসি রয়েছে, ফ্যানও ঘুরছে। আলো জ্বলবে না হলেও ঠিক আছে। আর এখন টাইম হচ্ছে 7:19, সামনে টিভি চলছে। আর এখানে 1 ঘন্টার জন্য চার্জ হচ্ছে 24 টাকা। তো আমি 2 ঘন্টার জন্য আপাতত নিলাম, এখানে বসে একটু কাজ করব। 12839 চেন্নাই মেল। বিজয়ওয়াড়াতে আসার টাইম রাত 8:10। চেন্নাই পৌঁছাবে ভোর 3:20। হঠাৎ দেখলাম যে ওই ট্রেনে না কারেন্ট রিজার্ভেশন হয়, এবার সেকেন্ড এসিতে কারেন্ট রিজার্ভেশনের টিকিট রয়েছে। আমি দেরি না করে ছটপট সেকেন্ড এসি টিকিট কেটে নিলাম একটা। আজকে 8:10 ট্রেন। এখান থেকে সময় লাগবে হচ্ছে 7 ঘন্টা 10 মিনিট বিজয়ওয়াড়া থেকে চেন্নাই সেন্ট্রাল। আর এর ভাড়া পড়লো হচ্ছে এখান থেকে 1090 টাকা। বিজয়ওয়াড়াতে ট্রেনটা আসার কথা ছিল রাত্রি 8টাতে, আসবে রাত্রি 12:51-তে। এটা দেখাচ্ছে এখন নির্ধারিত সময় থেকে 5 ঘন্টা 13 মিনিট দেরিতে চলছে। আমার চেন্নাই এগমোর থেকে সকাল 6টায় রয়েছে তেজস এক্সপ্রেস মাদুরাই যাওয়ার জন্য।
টাইম সাফিসিয়েন্ট থাকা উচিত, কিন্তু এই ট্রেনটা আজকে আবার লেটে আসছে। রাত 11:45, এতক্ষণে আমার ট্রেনে থাকার কথা। নির্ধারিত সময় থেকে ট্রেন 6 ঘন্টা 10 মিনিট দেরিতে চলছে চেন্নাই মেল। পাবলিক বলে আপনি ট্রেন ব্লগ বানান, ট্রেন ব্লগ বানানোর চক্করে রাত 1:14 সময় বিজয়ওয়াড়া জংশনে চক্কর কাটছি। হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেল। একটা প্ল্যাটফর্ম মনে হচ্ছে 1 কিলোমিটার লম্বা। 128:39 চেন্নাই মেল। উঠে বললাম ট্রেনে, জিজ্ঞেস করলাম যে ট্রেনটা তো লেট কেন? বললো হাওড়া থেকে ছেড়েছি দেরিতে আজকে। বেঁচে থাকলে দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল সকালে চেন্নাই সেন্ট্রাল পৌঁছে। টাটা, গুড নাইট, লাভ ইউ। 7:42 ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো চেন্নাই সেন্ট্রাল স্টেশনে। এই ট্রেনটাই এখন আবার ব্যাক করবে, তার জন্য এরকম ভেলে ভিড়। এটা হচ্ছে চেন্নাইয়ের 4 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের হাওড়া থেকে চেন্নাইগামী ট্রেন। চেন্নাই সেন্ট্রাল স্টেশনে না লাউঞ্জ রয়েছে, প্রাইভেট লাউঞ্জের কথা বলছি, টু মাচ কস্টলি। 1 ঘন্টার জন্য সিটিং চার্জে 200 টাকা, তারপরে ঘন্টায় ঘন্টায় চার্জেস বাড়বে। এখানে স্লিপিং পডও রয়েছে, 3 ঘন্টার জন্য স্লিপিং পড চার্জেস হচ্ছে 840 টাকা। বেরিয়ে এলাম চেন্নাই সেন্ট্রাল স্টেশনের বাইরে। এই দিকটায় হচ্ছে চেন্নাই মেট্রো, আর ওইটা হচ্ছে চেন্নাইয়ের সাবারবান টার্মিনাল। চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে কয়েক মিনিট হাঁটা পথের ব্যবধানেই রয়েছে গ্রেটার চেন্নাই কর্পোরেশন অফিস। ঠিক তার পাশের রাস্তার উল্টো দিকেই রয়েছে পরপর হোটেল এবং খাবারের দোকান। চেন্নাই সেন্ট্রালে নামার পর আপনারা স্টেশন থেকে ডান দিকে অথবা বাঁ দিকে যে কোনো দিকে গিয়ে কিন্তু হোটেল পেয়ে যাবেন। হোটেল আপনারা অন স্পট এসেও বুক করতে পারেন, কিংবা আপনারা কিন্তু অ্যাডভান্স অনলাইনে হোটেল বুক করতে পারেন। আর অনলাইনে অ্যাডভান্স হোটেল বুক করার জন্য আপনারা সাহায্য নিতে পারেন উইগো অ্যাপের, কারণ উইগো গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, যেটা বিভিন্ন কারেন্সি এবং ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল। ইন্টারন্যাশনাল ফ্লাইট হোক কিংবা ডোমেস্টিক ফ্লাইট, ইন্টারন্যাশনাল হোটেল হোক কিংবা ডোমেস্টিক হোটেল বুক করার জন্য কিন্তু উইগো অ্যাপ ভীষণ ইউজফুল। ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে মেক মাই ট্রিপ, ইজ মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, এই যে সমস্ত অ্যাপগুলো রয়েছে, তো কোন অ্যাপ থেকে ফ্লাইটের টিকিট বুক করলে আপনারা সস্তায় বা কম খরচে ফ্লাইটের টিকিট বুক করতে পারবেন, সেটা কিন্তু খুব সহজেই কম্পেয়ার করে ফ্লাইটের টিকিট বুক করতে পারবেন উইগো অ্যাপ থেকে। হোটেল বুকিংয়ের ক্ষেত্রে এয়ারবিএনবি, বুকিং.com, আগোডা, এই যে সমস্ত হোটেল বুকিং অ্যাপগুলো রয়েছে, তো কোন অ্যাপ থেকে হোটেল বুক করলে আপনারা সস্তায় এবং কম খরচে হোটেল বুক করতে পারবেন, সেটাও কিন্তু খুব সহজে কম্পেয়ার করে হোটেল বুক করতে পারবেন উইগো অ্যাপের মাধ্যমে। এছাড়া উইগো অ্যাপের আরও কিছু ফিচার্স রয়েছে, যেমন হচ্ছে IRCTC ট্রেনের টিকিট বুকিং, ইভেন্ট বুকিং, ভিসা অ্যাপ্লিকেশন, এমনকি বাসের টিকিট বুক করার জন্যও কিন্তু এখন উইগো অ্যাপ ইউজফুল। এক কথায় উইগো হচ্ছে অল ইন ওয়ান সলিউশন। চেক ইন এবং চেক আউট টাইম হচ্ছে 24 আওয়ার্স। মানে এই যে আজকে আমি সকাল 8:55 ঢুকলাম, আগামীকাল সকাল 8:55 পর্যন্ত থাকতে পারবো। এই হচ্ছে ট্যারিফ। বিকেল পর্যন্ত বিশ্রাম। 2 দিন ধরে স্নান করা হয়নি, স্নান টান করতে হবে। তারপর একটু এডিটিং নিয়ে বসবো, ফলকনুমা এক্সপ্রেসের ব্লগ এডিট করবো, যেটা আপনারা এতদিনে অলরেডি দেখে ফেলেছেন হয়তো সবাই। সময়বেলা 12:55, বসে বসে ভিডিও এডিটিং করছিলাম। এডিট করতে করতে মনে পড়লো প্রচণ্ড খিদে পেয়েছে, খেতে হবে। তো এই হোটেলে না রেস্টুরেন্ট নেই, তবে এখানে কিন্তু অনলাইনে খাবার অর্ডার করা যেতে পারে। তো এখানে সুইগি থেকে খাবার অর্ডার করেছি, দেখি কি এসেছে আর খাবার কীরকম। অর্ডার দিয়েছিলাম হচ্ছে পরোটা, লোকাল পরোটা, জানি না এই পরোটাগুলোকে কী বলে, কোথায় কেরালিয়ান পরোটা বা কিছু একটা বলে। আর সেই সাথে চিকেনের একটা ড্রাই আইটেম, এর সঙ্গে আরও 2টো গ্রেভি টাইপের আইটেম দিয়েছে। বাট এগুলো আমি খাবো না, কারণ আমার এই ঝোল ফোল দেখে বিরক্ত লাগে। আমার শুকনো শুকনো খাবারই ভালো লাগে। দেখে মনে হতে পারে ব্যাপারটা খুব অদ্ভুত, সবই শুকনো শুকনো খাবার, বাট আমার শুকনোই ভালো লাগে। সময় তো কখনো থেমে থাকে না, আর থেমে না থাকা সময়ের হাত ধরে আরও একবার বেরিয়ে পড়া আমাদের পরবর্তী গন্তব্যে। চেন্নাই থেকে রামেশ্বরমের পথে এখন যাব চেন্নাইয়ের আরও একটা স্টেশন, চেন্নাই এগমোরে। অ্যাকচুয়াল চেন্নাই সেন্ট্রাল থেকে চেন্নাই এগমোর খুব কাছেই, 1 কিলোমিটার ডিস্টেন্স হবে। আর সঙ্গে লাগেজ আছে, না হলে লোকাল ট্রেন উঠে যেতাম। তারপরে এখন সবাই অফিস ফেরত আসছে, বা লোকাল ট্রেনে কীরকম ভিড় হয় বুঝতে পারছি না। বাসেও খুব ভিড় সন্ধ্যেবেলায়। অটো নিলাম এখান থেকে। যখন সকালবেলায় এসেছিলাম তখন একরকম গরম ছিল, এখন সন্ধ্যেবেলা একরকম গরম। সময় সন্ধ্যে 7টা, পৌঁছে গেছি চেন্নাই এগমোর স্টেশন। আমি না ভাবছিলাম ট্রেনটার টাইম হচ্ছে 7:25, আমি ওই ভ্রমেই ছিলাম। দেখছি না, ট্রেনটার টাইম হচ্ছে 7:15। 16751 রামেশ্বরম, 8 নম্বর প্ল্যাটফর্ম। ফাইনালি পৌঁছে গিয়েছি চেন্নাই এগমোরের 8 নম্বর প্ল্যাটফর্মে। রামেশ্বরম যাওয়ার যতগুলো ট্রেন আছে না, সেগুলো চেন্নাই এগমোর, না হলে আরও একটা স্টেশন রয়েছে তামব্রাম, ওখান থেকেই ছাড়ে। আমি সব টাইমিংগুলো লিখে দিলাম। বহুদিন ধরে এই ট্রেনটা রামেশ্বরম পর্যন্ত পরিষেবা বন্ধ ছিল। সব ট্রেন যাচ্ছিল মণ্ডপম নাহলে রামানাথাপুরম পর্যন্ত। নতুন ব্রিজটা হয়ে যাওয়ার পর সব ট্রেনকে আবার রামেশ্বরম পর্যন্ত
রেজিউম করা হয়েছে। এই ট্রেনটার টাইমিংটা খুব ভালো। এখান থেকে ছাড়ে হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যা 7:15 তারপর সারা রাত চলে পরের দিন সকাল 8:10 রামেশ্বরম গিয়ে পৌঁছায়। কিন্তু একটা সমস্যা আছে, রামেশ্বরমের বেশিরভাগ হোটেলের চেক ইন টাইম হচ্ছে বেলা 12টা, সুতরাং গিয়ে আমাকে ওয়েট করতে হবে। ওই জন্য আমি এই ট্রেনটাকে চুজ করেছি যে যত দেরিতে পৌঁছানো যায় ততই ভালো। কলকাতা থেকে সপ্তাহে একদিন যে চলে একটা ট্রেন, সেটা হচ্ছে হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস, আমার ব্লগ আছে। ওই ট্রেন ধরে ভোরবেলা এসে মাদুরায় নামুন, মাদুরায় মীনাক্ষী মন্দির দর্শন করে লোকাল ট্রেন ধরে চলে আসুন হচ্ছে রামেশ্বরম। মানে একই দিনে আপনার রামেশ্বরম আর মাদুরাই হয়ে যাবে। সময় ঘড়ি বলছে সন্ধ্যে 7:15। চেন্নাই এগমোর থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন নাম্বার 16-751 এক্সপ্রেস ট্রেন। চেন্নাই থেকে রামেশ্বরমের পথে এই ট্রেন জার্নিতে আমরা সম্পূর্ণ করব 668 কিলোমিটার যাত্রাপথ 12 ঘন্টা 55 মিনিটের জার্নিতে, যে যাত্রাপথে রয়েছে 21টা হল্ট। চেন্নাই এগমোর থেকে আমাদের 25 কিলোমিটার পথ চলা শেষ। এটা হচ্ছে আমাদের চেন্নাই থেকে রামেশ্বরমের যাত্রাপথে প্রথম স্টেশন তাম্বারাম। তাম্বারামে আমাদের এই ট্রেন হল্ট রয়েছে 2 মিনিট। আর এই তাম্বারাম থেকেও কিন্তু রিসেন্টলি একটা ট্রেন চালু হয়েছে রামেশ্বরমের পথে। সময় রাত 10:15। আমাদের ট্রেন এই পৌঁছেছে আমাদের এই যাত্রাপথের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন ভিল্লাপুরম জংশন। এই ভিল্লাপুরম জংশনে আমার দরজার ধারে এসে দাঁড়ানোর একটাই উদ্দেশ্য, আমি অনলাইনে খাবার অর্ডার করেছিলাম, তো সেখান থেকে ফোন করেছিল, তো সেই খাবারটা আর কি রিসিভ করতে হবে। কৌশিক পাল के नाम का खाना है ना? आपने ही फ़ोन किया था ना मुझे? খাবার দাবার যখন চলে এসছে তো এক তো ভিডিও বানতা है বস। এই দিয়েছে চিকেন ফ্রাইড রাইস, খুব সুন্দর গন্ধ আসছে জিনিসটা থেকে, রিভিউটাও ভালো ছিল। আর সেই সঙ্গে দিয়েছে হচ্ছে এই হচ্ছে লালিপপ, 1 2 3 4 5 6 6 পিস লালিপপ রয়েছে। আর চালটাও খুব সুন্দর, একদম ঝরঝরে, কোয়ান্টিটিও ভালো দিয়েছে। পরের দিনের সকাল, ট্রেন মানমাদুরাই জংশন ছেড়ে এগিয়ে চলেছে রামেশ্বরমের দিকে। এই যাত্রাপথে সাক্ষী হলাম দুর্দান্ত এক সূর্যোদয়ের। সকাল অনেক আগেই হয়ে গিয়েছে, সেই সাথে রোদের দেখা মিলেছে, তীব্র রোদ যাকে বলে। আর সময় ঘড়ি বলছে সকাল 6:55। চেন্নাই থেকে আমাদের 612 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের রামানাথপুরম স্টেশনে। রামানাথপুরম ডিস্ট্রিক্ট তামিলনাড়ু রাজ্যের, আর এই রামানাথপুরম ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু পড়ে হচ্ছে রামেশ্বরম। আর এখানে আমাদের ট্রেন হল্ট হচ্ছে 2 মিনিট। চেন্নাই থেকে 655 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের আরও একটা স্টেশন মণ্ডপম। আর রামেশ্বরমের ব্রিজ যখন চালু হয়নি, অর্থাৎ ট্রেন যখন রামেশ্বরম পর্যন্ত যেত না, তখন কিন্তু অনেক ট্রেন এই মণ্ডপম পর্যন্ত আসতো। মণ্ডপম না হলে রামানাথপুরম, এখান থেকে যাত্রা শুরু হতো আর এখানেই যাত্রা শেষ হতো। আর এই মণ্ডপম থেকে রামেশ্বরম হচ্ছে আর মাত্র 10 কিলোমিটার। আর এই মণ্ডপম আর রামেশ্বরমের মাঝে রয়েছে ওই সমুদ্রের ওপরে পম্বান ব্রিজ। এর আগে তো পম্বান ব্রিজের ভিডিও আমি বানিয়েছিলাম, ভিডিওটা মনে হয় 1 মিলিয়ন রিচ করে গিয়েছে। বাট এই যে নতুন পম্বান ব্রিজ, সেই নতুন পম্বান ব্রিজের ওপর দিয়ে যখন ট্রেন যাবে সেইটাই আর কি শ্যুট করব, সেটার জন্যই আজকে এখানে আসা, সেটার জন্যই
এই ভ্লগটা স্পেশালি। এই সময়টা কিন্তু রামেশ্বরম আসার জন্য সঠিক সময় নয়, কারণ এপ্রিল মে মাস খুব গরম। রামেশ্বরম যদি আপনারা প্রোগ্রাম করেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা প্রোগ্রামটা করুন হচ্ছে অক্টোবরের পরে, অক্টোবর থেকে ম্যাক্সিমাম মার্চ, তারপরে কিন্তু একটা সাংঘাতিক গরম। ফাইনালি আমাদের ট্রেন প্রবেশ করছে ভারতবর্ষের প্রথম ভার্টিক্যাল লিফট সি ব্রিজে। এটা হচ্ছে পুরোনো লাইনটা। যে কারণে আসা সেই উদ্দেশ্য সফল। এটা হচ্ছে রামেশ্বরমের আগের স্টেশন পাম্বান। স্টেশনটাকে অনেক আপডেট করেছে। আমি যখন 2021 সালে এসেছিলাম তখন এত সুন্দর ছিল না স্টেশনটা। সময় সকাল 8:07। চেন্নাই থেকে আমাদের 665 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ, সেই সাথে 12 ঘন্টা 55 মিনিট, মানে প্রায় 13 ঘন্টার জার্নি সম্পূর্ণ করে আমাদের ট্রেন পৌঁছে গিয়েছে তার যাত্রাপথের শেষ স্টেশন এবং অবশ্যই আমার গন্তব্যের স্টেশন রামেশ্বরম। এই নিয়ে আমার রামেশ্বরমে 3 বার। 2019 সালে এসেছিলাম, তখন আমি ব্লগ বানাতাম না। 2021 সালে এসেছিলাম, তখন ব্লগ বানিয়েছিলাম। প্রথম বাংলায় ব্লগ যে সমুদ্র সেতুর ওপর দিয়ে ট্রেন। ফাইনালি আজ আরও একবার আসার সুযোগ হলো। নতুন পাম্বান ব্রিজটা যখন উদ্বোধন হয়ে গিয়েছে, রামনবমীর দিন আমাদের পিএম উদ্বোধন করেছে, তো অনেক দর্শক বন্ধু কমেন্টস করেছিলেন যে এই ব্রিজটার একটা ভিডিও চাই। ইনফ্যাক্ট আমারও মনে ইচ্ছে ছিল, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না। তো ফাইনালি সেই রামেশ্বরমে পা রাখলাম। হ্যাঁ, একটু হেট্রিক হলো জার্নিটা, একটু সময় নষ্ট হলো। ফ্লাইট ভাড়াটা যদি না বাঁচানোর চেষ্টা করতাম তাহলে একদিন আগেই পৌঁছে যেতাম, এতক্ষণ হয়তো রামেশ্বরম ঘোরা হয়েও যেত। বাট ঠিক আছে, কবি কবি ऐसा भी होता है। অন্তত এই বাহানায় 4.5 বছর আগের কৌশিককে আরও একবার হয়তো খুঁজে পেলাম আমি বা আপনারা। 4.5 বছর আগে আমি এরকমই ছিলাম, রাত জাগা, ট্রেন যায়নি, এক ট্রেন থেকে আরেক ট্রেন। আর রামেশ্বরম স্টেশনের আপগ্রেডেশন চলছে। আরেকটা তথ্য দিয়ে রাখি, যেহেতু কন্যাকুমারী থেকে রামেশ্বরমের পথে এখন ট্রেন চলাচল শুরু হয়ে গেছে, তো আপনারা কিন্তু আপনাদের ট্রিপে কন্যাকুমারী রাখতে পারবেন। বেস্ট যদি ট্যুর প্ল্যান বলা যায়, আমি সেক্ষেত্রে বলবো কলকাতা থেকে ট্রেন ধরে চলে আসুন হচ্ছে মাদুরাই। মাদুরাই কিছুটা সময় কাটিয়ে মীনাক্ষী মন্দির দেখে বা একটা দিন থেকে ট্রেন ধরে চলে আসুন রামেশ্বরম। রামেশ্বরমে একদিন থেকে ট্রেন ধরে চলে যান কন্যাকুমারী। ওই দিকটাতে ওয়েটিং রুমও রয়েছে, ক্লক রুমও রয়েছে। কেউ যদি মনে করে ক্লক রুমে ব্যাগ রেখে ঘুরে নেবো, সেটাও সম্ভব, বিশেষ করে যারা সোলো ট্রিপে আসবে। ওখানে আবার রয়েছে প্রিপেড এসি ওয়েটিং হল, ঘন্টায় 20 টাকা। এগুলো আজ থেকে 4 বছর আগে ছিল না। অনেকটা স্টেশনটাকে বাড়িয়েছে, মানে প্ল্যাটফর্মগুলোর লেন্থকে ইনক্রিজ করেছে। স্টেশনের বাইরে বেরিয়ে এলাম, এখানে সবাই বলছে অটো আন্না। এই হচ্ছে রামেশ্বরম স্টেশনের বাইরে, প্রচুর অটো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে অটো রেটগুলো বলে দিই আপনাদেরকে। যদি ধনুষ্কোদি বিচ যান, ধনুষ্কোদি অনেকটা দূর এখান থেকে,
সেক্ষেত্রে এটা নেবে হচ্ছে 800 টাকা। যদি মন্দির যান এখান থেকে, এই মন্দির যাওয়ার জন্য নেবে হচ্ছে অটো 100 টাকা। আর যারা পাম্বন ব্রিজ যাবেন, যে পাম্বন ব্রিজে গিয়ে ছবি টবি তুলবো, ভিডিও শ্যুট করবো, ট্রেন কভার করবো, সেক্ষেত্রে নেবে হচ্ছে 700 টাকা। মানে 8টার সাথে 15 আর 1-এ 1600 টাকার গল্প। হোটেলের চিন্তা আপাতত ছেড়ে দিয়ে স্টেশনের বাইরে থেকে অটো নিয়ে নিলাম। প্রথমে যাব হচ্ছে ধনুষ্কোদি, তারপরে দেখবো হচ্ছে পাম্বন ব্রিজ, লাস্টে দেখবো হচ্ছে মন্দির। হোটেল যেহেতু চেক ইন টাইম এখানে বেলা 12টার পরে, কাজেই হাতে এখন সময় রয়েছে মোটামুটি ঘন্টা 4 মতো, এটাকে নষ্ট না করে কাজে লাগালাম। আর ধনুষ্কোদি যেহেতু এখানে অনেকটাই দূরে, তো ধনুষ্কোদিটাকে কভার করে আসি, তারপরে পাম্বন ব্রিজ এসে ট্রেন যাওয়ার ভিডিও কভার করব, লাস্টে দর্শন করব মন্দির। আরও একটা অপশন আছে যারা সোলো ট্রাভেলার তাদের জন্য বলি, এখানে কিন্তু অনেক জায়গায় বাইক রেন্ট পাওয়া যায়। বাইক রেন্ট করেও কিন্তু আপনারা এই জায়গাগুলো ঘুরে নিতে পারেন। রামেশ্বরম আইল্যান্ড থেকে ধনুষ্কোদি যাওয়ার রাস্তাতেই রয়েছে রামেশ্বরমের আসল সৌন্দর্য। ডান দিকে ভারত মহাসাগরের মান্নার উপসাগর, আর বাম দিকে পক প্রণালী। বলা যেতেই পারে ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরের মিলনক্ষেত্র, দক্ষিণ পূর্ব ভারতবর্ষের শেষ ভূখণ্ড এই ধনুষ্কোদি। एक रोज यूं ही ख्याल आया, आज समंदर से मुलाकात की जाए। इस रोजमर्रा की दुनिया से दूर सुकून लिए कुछ उसकी सुने और कुछ अपनी कही जाए। शाम के वक्त जब मैं पहुंचा तो सूरज ढलान पर था और समंदर मेरी ही तरह अपने अंदर तूफान लिए खामोश गहरे सन्नाटों के बीच सूरज को खुद में समेट रहा था, जैसे मेरी उम्मीदों को मैं। इतने में कुछ लहरों ने मेरे कदमों से गुफ्तगू की और कहा, जैसे जिंदगी खुशी और गम के बीच बहती है, ये लहरें भी इसी तरह आती जाती रहती हैं। और कुछ कोशिश कर रही थी चांद को छूने की, पर छू नहीं पा रही थी। गौर से देखा उन लहरों को, चांद को छूने के लिए कितनी बेताब है। वो चांद कोई और नहीं, वो चांद मेरे ख्वाब हैं। और ये समंदर मैं ही तो हूं, जो अंदर सैलाब लिए शांत हूं, पर डरता हूं कब तक ये तूफान रुकेगा, और क्या होगा तब जब समंदर के सब्र का बांध टूटेगा। পোশাকের পরিবর্তন করতেই হলো, কারণ এখানে এত রোদ আর এত গরম। অটোতে বসে ড্রেস চেঞ্জ করে নিলাম। এটাকে বলা হয় ধনুষ্কোদি বিচ, কিন্তু তামিল ভাষায় এর একটা নাম আছে, মানে লোকাল একটা নাম আছে, সেটা হচ্ছে আরিচাল মুনাই। আর এখান থেকে শ্রীলঙ্কা হচ্ছে সোজাসুজি গেলে 27 কিলোমিটার। কথিত আছে যে এই পথ ধরেই শ্রীরামচন্দ্র সীতামাকে উদ্ধার করতে গিয়েছিলেন শ্রীলঙ্কায়। সারা রাত ট্রেন জার্নি করে পুরীতে গিয়ে পৌঁছায়, এবং পুরীর সি বিচে গিয়ে প্রথমবারের জন্য পা রাখি। ওই যে সমুদ্রের হাওয়া প্রাণটা জুড়িয়ে দেয়, সেই যে অনুভূতি না, সেই অনুভূতি এই রামেশ্বরমের এই ধনুষ্কোদিতে এসেও দারুণ হাওয়া। রামেশ্বরম বেড়াতে এসে প্রথমবারের জন্য সমুদ্রে পা ভেজানো এই ধনুষ্কোদিতে। যারা এখানে আসছেন তারা টুপি এবং ছাতা অবশ্যই নিয়ে আসবেন। আর যদি ফটোগ্রাফি করতে চান, এখানে কিন্তু ফটোগ্রাফি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এপ্রিল মাস, মে মাস, জুন মাস, এসব গরমের মাস কিন্তু এই জায়গায় আসার জন্য উপযুক্ত সময় নয়। তবুও যদি আপনারা চলে আসেন, সেক্ষেত্রে কিন্তু টুপি, ছাতা, সানস্ক্রিন, জলের বোতল সঙ্গে রাখবেন। ধনুষ্কোদির জায়গাটা যে সুন্দর, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সমুদ্র এখানে উত্তাল। দুই সাগরের সঙ্গমে সমুদ্রের দুই বিপরীতমুখী ঢেউ যেন এক অপরের ওপরে আছড়ে পড়ছে। বিশেষ করে জোয়ারের সময় সমুদ্র অনেকটা এগিয়ে এসেছে, তাই নিরাপত্তা এখানে জোরদার। যদিও আমার মন পড়েছিল সেই পাম্বন ব্রিজের ট্রেন জার্নি কভার করার দিকে, তাই মিনিট 20 সময় এখানে কাটিয়ে আবারও রওনা দিলাম রামেশ্বরমের অভিমুখে। ইচ্ছা থাকলেও এখানে বেশিক্ষণ থাকার উপায় নাই। ভয়ঙ্কর গরম আর ব্যাপক রোদ। সকাল 6টা থেকে বিকাল 5টা এই যে টাইমটা রয়েছে, এই সময়ের মধ্যে কিন্তু আপনারা এখানে বেড়াতে আসতে পারেন। মণ্ডপমের দিক থেকে আসছে মাদুরাই রামেশ্বরম প্যাসেঞ্জার, আর রামেশ্বরমের দিক থেকে যাচ্ছে আমার অটো উইথ প্যাসেঞ্জার। দুজন মুখোমুখি, ঠিক টাইমে পৌঁছাতে হবে, তবেই দেখা পাওয়া যাবে ট্রেনের। এখানে টাইমিংটা খুব ম্যাটার করে। ধনুষ্কোদি বিচ থেকে পাম্বন ব্রিজ 31 কিলোমিটার। খুব স্পিডে চালিয়েও অটোতে সময় লেগে গেল পাক্কা 1.25 ঘন্টা। রোড ব্রিজের উপরে যখন এসে উঠলাম, ততক্ষণে ট্রেন প্রায় চলে এসেছে পাম্বন ব্রিজ পার করে রামেশ্বরমের দিকে।
হচ্ছে মাদুরাই রামেশ্বরম প্যাসেঞ্জার। আমি একটু দূর থেকে কভার করলাম কারণ আমি আসতে একটু লেট করে ফেলেছি। ঘুরতে ঘুরতে চলে এসেছি ব্রিজের এই পারে, আর ওইটা হচ্ছে নতুন পাম্বন ব্রিজ। এটা পুরনো লাইন, ওটা নতুন লাইন। আর এটা কিন্তু ইলেকট্রিফিকেশন করা রয়েছে, কিন্তু এখনও কিন্তু ইলেকট্রিক ট্রেন এখান দিয়ে চলে না, এখনও কিন্তু সব ডিজেল লোকোমোটিভেই টানানো হয় ট্রেন। আর এই ব্রিজটার নাম হচ্ছে আন্নাই ইন্দিরা গান্ধী ব্রিজ। ব্রিজের লেন্থ হচ্ছে 2.3 কিলোমিটার। মণ্ডপম এবং পম্বন আইল্যান্ডের মাঝে 2 কিলোমিটার দীর্ঘ পুরনো রেল ট্র্যাকের ওপরে ছিল ক্যান্টিলিভার টেকনোলজির পুরনো পম্বন ব্রিজ। বড় কোনো জাহাজ চলাচল করার সময় যেটা মাঝখান থেকে খুলে দুই দিকে ওপরে উঠে যেত। 23শে ডিসেম্বর 2022 সালে এই শতাব্দী প্রাচীন রেল ব্রিজের ওপর দিয়ে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। তার আগেই অবশ্য পাশে নির্মিত হচ্ছিল নতুন পম্বন রেল ব্রিজ, যেটা ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হয় 5ই এপ্রিল 2025 রামনবমীর দিনে। সমুদ্রপৃষ্ঠ থেকে 41 ফুট ওপরে 2.07 কিলোমিটার দীর্ঘ এই নতুন পম্বন ব্রিজ ভারতবর্ষের প্রথম ভার্টিক্যাল লিফট সি ব্রিজ, যা রেল ট্র্যাক থেকে 72 ফুট পর্যন্ত ওপরে উঠে যেতে পারে, যাতে নিচ দিয়ে জাহাজ চলাচল করতে পারে। নতুন এই পম্বন রেল ব্রিজ গঠিত হয়েছে 99টি স্প্যান বা পিলারের ওপরে, এবং এই রেল ব্রিজ ডবল লাইন ইলেকট্রিফিকেশন ফিউচার প্রুফ, যার ওপর দিয়ে ট্রেনের গতি রাখা হবে ঘন্টায় 50 কিলোমিটার থেকে 75 কিলোমিটারের মধ্যে। ওই যে কন্ট্রোল রুমটা রয়েছে, ওখান থেকে ব্রিজটাকে অপারেট করা হয়। পারমিশন থাকলে ওখানে গিয়ে এটা দেখা যায় বা ভিডিওগ্রাফিও করা যায়, সেরকম লেভেলের পারমিশন থাকলে। ওয়ার্ল্ডের সবথেকে বিপজ্জনক সেতুগুলোর মধ্যে একটা, মানে ওয়ার্ল্ডে যদি 10টা বিপজ্জনক সেতু হয় তার মধ্যে দিয়ে এটা একটা, বা ট্রেন জার্নির মধ্যে একটা। রোদের মধ্যে পুড়ে পুড়ে কালো হয়ে গেলাম, পরপর 2 দিন ট্রেন জার্নি করে নিলাম শুধু এই দৃশ্যটা দেখার জন্য। আমার অটো চালক জিজ্ঞেস করছে, বলছে আমি বুঝতে পারছি না ট্রেন কখন আসবে, এখন তো ট্রেনের টাইম নয়। না, আপনি বুঝতে পারছেন না, কিন্তু আমি বুঝতে পারছি এখনই ট্রেন আসবে। যে কারণের জন্য ঘন্টার পর ঘন্টার অপেক্ষা, তার অবসান ফাইনালি ট্রেন দর্শন। অল্প একটু মুহূর্ত, তার জন্য এই ঠাঠা রোদে পোড়া। চলো এবার যাওয়া যাক, একটা হোটেল নিই খানিকক্ষণের জন্য, একটু ফ্রেশ হই, স্নান টান করি বিকালবেলায়, অগ্নির তীর্থমে স্নান করে রামেশ্বরমের মন্দির দর্শন করে তারপর আবার রাতের ট্রেন ধরবো। যদি এখানে সকালবেলায় পৌঁছানো যায়, একদিনে রামেশ্বরম ঘুরে আবার কন্যাকুমারী বা মাদুরাই ফিরে যাওয়া যায়।
তবে আমার সাজেশন এটাই থাকবে যে আপনারা এখানে একটা দিন স্টে করে যান, ভালো জায়গা, সকালে এখানে আসুন, বিকালে আসুন, দারুণ হাওয়া, খুব সুন্দর লাগবে। রামেশ্বরমে রামনাথ স্বামী মন্দিরের আশেপাশে থাকার জন্য অনেক হোটেল রয়েছে, তবে মন্দির থেকে দূরে থাকলেও যাতায়াতের জন্য এই অটো পরিষেবা পেয়েই যাবেন। রামেশ্বরমে এসে এবারের হোটেলের নাম হচ্ছে হোটেল হরিশ প্যালেস। এখান থেকে মন্দির খুব বেশি দূরে নয়। রামেশ্বরমে কিন্তু যারা সিঙ্গেল আসছেন, সোলো ট্রাভেলে আসছেন, তারা কিন্তু হোটেলে এসে সিঙ্গেল রুম পেতে একটু সমস্যা হতে পারে, কারণ ওরা কিন্তু আপনাদের বাড়ির লোকের সাথে কথা বলে নেবে বা বাড়ির লোকের নাম্বার চাইবে। কারণ এখানে এরকম হারকাত হয় যে অনেকে সিঙ্গেল এসে ঝুলে যায়। সব তীর্থক্ষেত্রেই মানুষ মুক্তি খোঁজে, এভাবে আত্মহত্যা করে, কিন্তু এরা ভুলে যায় আত্মহত্যা মহাপাপ। আর দ্বিতীয়ত হচ্ছে যে যারা রামেশ্বরম আসছেন না, আগে থেকে অনলাইনে হোটেল বুক করে আসুন, আমার সাজেশন। বিশেষ করে যারা শনিবার রবিবারে আসছেন, এই যে আজকে শনিবার, আজকে হোটেলের রেট বেশি, রবিবার রেট বেশি, অনেক জায়গায় ভালো মতো রুমই পাচ্ছি না, আবার সোম থেকে শুক্রবার রেট কম। এইখানে যে রুমটা আমি নিলাম, এটা নিলে হচ্ছে 2200 টাকা। অনলাইনেও তাই, অনলাইনে চেক করলাম, অনলাইনে 2192 টাকা দেখাচ্ছিল, এখানে হচ্ছে অফলাইনে 2200 টাকা। অথচ অন্য সময় আসলে এটাই হয়তো 1800 টাকা বা 1700 টাকা হয়ে যেত। খুব হাইফাইও নয়, আবার একদম মানে লো ক্যাটাগরির নয়। বিছানা টিছানা পরিষ্কারই আছে। এখানে জানলা রয়েছে, খুলে দিলে ভিউজ, তবে বাইরে সমুদ্র, পাহাড় বা মন্দির দেখা যাবে না, এমনি রাস্তা রাস্তা দেখা যাবে। টয়লেট ঠিকঠাকই আছে, ছোট্টর ওপরে কিউট টয়লেট। জল আর একটা কোল্ড ড্রিঙ্কস আপাতত নিয়ে এলাম, খেয়ে একটু শান্ত হই। এদের না পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে কিন্তু সব রকম খাবার আছে, সব রকম খাবার মানে সাউথ ইন্ডিয়ান খাবার এখানে বেশি। তো ওখানে গিয়ে বললাম আমাকে একটা ওই ভেজ চাউমিন বা নুডলস বানিয়ে দিন, সেখানে সস টস দেবেন না, নর্মাল খুব হাক্কা টাইপের বানিয়ে দিন, মশলা দেবেন না। তো বানিয়ে দিয়ে গেছে। আর এখানে তো সব খাবারই কলা পাতায়, মানে কলা পাতার কিন্তু ট্র্যাডিশনটা মোটামুটি চেন্নাই নেমেই আমরা দেখতে পাই। যখন আমরা চেন্নাই স্টেশনের বাইরে কোনো রেস্টুরেন্টে খেতে যাই, বেশিরভাগ জায়গায় কিন্তু সাউথে এই কলা পাতার প্রচলনটা আছে। চাউমিনে যা যা মশলা দেয় মোটামুটি, আর সবজি টবজি দিয়ে, পেঁয়াজ টেয়াজ দিয়ে, ক্যাপসিকাম দিয়ে বেশ ভালোই বানিয়েছে। আর যারা সাউথের খাবার খায় না, তারা যদি রামেশ্বরমের দিকে আসে, তাদের কিন্তু খুব মজা। এখানে সাউথের খাবারের সব রকম আইটেম আছে, বাট আমি যেহেতু খাই না, আমার আবার একটু সাজা। দুপুরবেলায় ওই যে খাওয়া দাওয়া করলাম না, তারপরে ঘুমিয়ে গিয়েছি, শরীর ক্লান্ত ছিল, রাত্রেও কালকে দেরিতে ঘুম এসছে, সারাদিন রোদে রোদে ঘুরেছি। ঘুম যখন ভাঙলো তখন সন্ধ্যে 7টা, মন্দিরে যাওয়া হলো না, অগ্নিতীর্থমে স্নানও করা হলো না। তাড়াহুড়ো করে অটো চালককে ফোন করলাম, বললাম ভাই তাড়াতাড়ি আয়, আমাকে স্টেশনে ড্রপ কর, কারণ অলরেডি সব কিছু করতে করতে 7:45 বেজে গিয়েছে। আর মন্দির থেকে স্টেশন খুব বেশি দূরে নয়, বা আমি যে হোটেলে ছিলাম সেখান থেকেও স্টেশন খুব বেশি দূরে নয়, মেরে কেটে 2.5 কিলোমিটার হবে। কিন্তু রামেশ্বরমের রাস্তায় সন্ধ্যেবেলা হয় বা ট্রাফিক জ্যাম। এদিকে আমার ট্রেনের টাইম হচ্ছে রাত 8:35। রাত 8:20 চলে এসেছি রামেশ্বরম স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানেই আমার অপেক্ষায় ট্রেন নাম্বার 22662, রামেশ্বরম থেকে চেন্নাই এগমোর সেতু সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেন ধরে আমার গন্তব্য চেন্নাই এগমোর। আর এই জার্নিতে আমার কোচ নম্বর হচ্ছে A1। গতকাল আমি এর তৎকাল টিকিট কেটেছিলাম। যদি আপনারা এই ট্রেনটা করে চেন্নাই ফেরেন, বাই চান্স রিজার্ভেশন না পান, তাহলে একটা পরামর্শ থাকলো, একটু আগে স্টেশনে আসবেন, জেনারেল কামরা কিন্তু ফাঁকা থাকবে, মানে বিকল্প উপায় বলছি। না হলে এখান থেকে ট্রেন ধরে বা গাড়ি নিয়ে মাদুরাই থেকে চেন্নাই যাওয়ার কিন্তু অনেক ট্রেন রয়েছে। বাইরে ঘুটঘুটে অন্ধকার, আকাশে এইরকম কিছু মেঘ, তারই মধ্যে দিয়ে আমাদের ট্রেন রওনা দিল রামেশ্বরম থেকে চেন্নাইয়ের পথে। ট্রেন নাম্বার 22662 সেতু সুপারফাস্ট এক্সপ্রেস। রামেশ্বরম থেকে চেন্নাই এগমোরের পথে আমরা এই ট্রেন জার্নিতে কভার করব 601 কিলোমিটার ডিস্টেন্স, যেটা কভার করতে আমাদের এই ট্রেন সময় নেবে 10 ঘন্টা 35 মিনিট। যে উদ্দেশ্য নিয়ে আসা হয়েছিল, সেই পাম্বান ব্রিজের অনেক রকম ভিউজ আপনাদের দেখালাম। ট্রেনে যেতে যেতে ভিউজ, ড্রোন শটে ভিউজ, ব্রিজে দাঁড়িয়ে ভিউজ, এবং সর্বোপরি রাত্রেবেলায় যখন রামেশ্বরম ছেড়ে যাচ্ছি সেই ভিউজ। আর এটা দিয়েই আমাদের এবারের খুব স্বল্প সময়ের এই রামেশ্বরমের পর্ব শেষ করব। শুরুতেই বলেছিলাম এটা কিন্তু স্পেশালি ব্রিজ ব্লগ আর ট্রেন ব্লগ। ট্রেন্ডিংয়ে না থাকলেও ট্রেন ব্লগ করার কথা ছিল। অলরেডি 2টো ট্রেন ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আরও একটা ট্রেন ব্লগ আসতে পারে আগামীকাল চেন্নাই থেকে কলকাতার পথে বা হাওড়ার পথে, যদি আমার টিকিট কনফার্ম হয়। টিকিট ওয়েটিং আছে, তো যদি কনফার্ম হয়ে যায় আজকে রাত্রি জানতে পারবো, তাহলে পরবর্তী পর্বে আরও একটা ট্রেন ব্লগ থাকবে। আজকের মতো সবাইকে টাটা, লাভ ইউ, গুড নাইট, সবাই ভালো থাকুন, ফিট থাকুন, অ্যান্ড জয় হিন্দ, জয় ভারত।